আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রোমে পড়ে আছে চিরকুট, মসজিদে মিলল ইমামের ঝুলন্ত মরদেহ। চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন ৪৩ নামে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত 10:30টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এবারে জানাবো, দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপির কর্মী। একের পর এক স্বজন হত্যার বিচার না মেলায় হতাশা এবং ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাগাটা উপজেলার বাসিন্দা আব্দুল জলিল তোতা। প্রতীকী প্রতিবাদ হিসেবে দুধ দিয়ে গোসল করে তিনি রাজনীতি ছেড়েছেন এবং তিনি জানিয়েছেন যে বিএনপির দ্বারা দেশের জনগণ কখনোই উপকৃত হতে পারবে না। এদিকে ৯mm পিস্তল পাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা, বললেন সালাউদ্দিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি কর্মকর্তাদের আধুনিক ৯mm পিস্তল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এজন্য আগামী ২-১ দিনের মধ্যেই সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে ডিএনসির ক্ষমতা বাড়াতে প্রতিটি জেলায় আধুনিক মাদক পরীক্ষাগার, নিজস্ব হাজতখানা এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াড গঠনের কথাও জানান তিনি। এরপর জানাবো, সরকার মৌলিক পরিবর্তনের সকল দাবিকে অগ্রাহ্য করছে, বলল জামাতের আমির। বর্তমান বিএনপি সরকার দেশের যে মৌলিক সংস্কারগুলো রয়েছে, গণভোট রয়েছে, তারপর বিচার রয়েছে, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, ভোট কমিশন ও নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার ক্ষেত্রে সরকার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এটি বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের দুর্ভাগ্য। বারবার ভুল মানুষের হাতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, আজান নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক। ডেনমার্কে আজান এর আওয়াজ বা ইসলামিক কল টু প্রেয়ার নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির অভিবাসন মন্ত্রী মর্টেন বটকস্ট। ডেনমার্কের কিছু এলাকা ঘুরলে মনে হয় যেন পাকিস্তানের ইসলামাবাদের কোনো শহরতলি, এমন মন্তব্য করে তিনি এই উদ্যোগের কথা জানান। দেশটির কেন্দ্র বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটস পার্টির সদস্য বটকপস জানিয়েছেন যে নতুন সরকার এই নিষেধাজ্ঞা আরোপের আইনি বৈধতা যাচাই করতে পুনরায় তদন্ত শুরু করবে। বার্তা সংস্থা রিটজোকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ডেনমার্কের ছাদগুলোর উপর দিয়ে আজানের সুর ভেসে আসা উচিত নয়। ডেনমার্কের কোনো স্থান নেই। ডেনমার্কে রাস্তায় হাঁটার সময় কারো মনে এমন সন্দেহের উদ্বেগ হওয়া উচিত নয় যে তিনি ইসলামাবাদের কোনো শহরতলিতে চলে এসেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে বন্ধুরা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সরকার মৌলিক পরিবর্তনের সকল দাবিকে অগ্রাহ্য করেছে, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে বর্তমান বিএনপি সরকার তারা ক্ষমতা আসার পরই দেশের মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। তারা শুরু থেকে যেটা আসলে শুরু করেছে সেটা সারা বাংলাদেশের মানুষকে চরম হতাশার মধ্যে ফেলেছে। এই ঘটনাগুলো এই মুহূর্তে সবার জন্য চরম হতাশার মধ্যে ফেলে দিয়েছে। উল্লেখ করে জামাতের আমির জানিয়েছেন যে এই মুহূর্তে আমি বলতে চাই, বর্তমান সময়ে বিএনপি সরকার
পৃথিবীর ইতিহাসে সবথেকে এক নিকৃষ্টভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপির নেতৃত্ববৃন্দের এই সরকার। তারা সারা দেশ জুড়ে দেশটাকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। তারা জনগণের যে দাবি ছিল, গণভোটের দাবি ছিল, কোনো কিছুকেই তারা তোয়াক্কা করছে না। নিজেদের মতো করে তারা এমন ধরনের কার্যক্রম চালিয়েছে যেটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। এই বিষয়গুলো কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে, কিন্তু সরকার আসলে যেটা শুরু করেছে, দেশের জনগণের সঙ্গে যে প্রতারণার কার্যক্রম সরকার শুরু করেছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে সামনে এসেছে। আমরা বলতে চাই, যদি গণভোটের এই রায়কে সরকার অগ্রাহ্য করে, তাহলে ভবিষ্যতে সরকারকে খুব বড় মূল্য দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এখনই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপির কর্মী। বিএনপির আব্দুল জলিল নামে এক কর্মী দুধ দিয়ে গোসল করে তিনি এই মুহূর্তে বিএনপির দল থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন যে এই বিএনপি দ্বারা বাংলাদেশের জনগণ কখনোই ভালো অর্জন করতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি করেছেন, এবং তিনি জানান, এটা আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই মুহূর্তে বিএনপি যিনি তারেক রহমান রয়েছেন, তার মতো ব্যক্তির দ্বারা দেশে কখনো ভালো কোনো কিছু আসলে করা সম্ভব নয়। বিএনপি শুরু থেকে পারে শুধু চোর বাটপার ছেঁচড়াদের লালন পালন করতে। তাছাড়া বিএনপির নেতাকর্মীদের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। তিনি আরও জানান যে বিএনপিকে এতদিন ধরে আমরা দেখে এসেছি যে তারা মূলত দেশের জনগণের জন্য কাজ করবে, যে আশা আকাঙ্ক্ষার কথা শোনালেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিএনপি এখন শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কাজ করছে। যারা 17 বছর ধরে বিএনপির হয়ে কাজ করেছে, সেটি আমরা দেখতে পেয়েছি কিন্তু সেটি হয়নি। বরঞ্চ বিএনপি যারা রাজনৈতিকভাবে তাদের মৃত্যু হয়ে গেছে বলে জানান তিনি আরও জানান যে কোনো মূল্যে মূলত বিএনপি সরকার তারা ক্ষমতা আসার পর থেকেই দেশের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই কোনো প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি বিধায় তিনি এই রাজনৈতিক দলটি থেকে এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে আমরা এমন কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশে চাই না যারা বাংলাদেশের মানুষের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। তাই এই দলটি থেকে মূলত এই মুহূর্তে পদত্যাগ ছাড়া আর কোনো বিষয় আসলে থাকা উচিত নয়। তাই তিনি বরঞ্চ নিজের ইচ্ছাতেই বিএনপি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি আরও এক ধাপ এগিয়ে তারপর কার্যক্রমগুলো চালিয়েছেন। রুমে পড়ে আছে চিরকুট, মসজিদে মিলল ইমামের ঝুলন্ত মরদেহ। চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মসজিদের ভেতর থেকে আমির হোসেন 43 নামে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ 10টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মোহাম্মদ আমির হোসেন 13 বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। মসজিদের দোতলার একটি কক্ষে থাকতেন তিনি। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন যে বিকেলে আসরের নামাজের ইমামতি করেছেন আমির হোসেন। তবে মাগরিবের নামাজের সময় মুসল্লিরা গিয়ে দেখেন ইমাম নেই, মসজিদে তালা লাগানো। পরে রাতে এশার নামাজের সময় মসজিদ তালাবদ্ধ দেখেন মুসল্লিরা। এতে সন্দেহবশত মসজিদের দোতলার জানালা দিয়ে ভেতরে উকি দেন। পরে তারা দেখতে পান যে মসজিদের দোতলায় সিলিং এর ফ্যানের সঙ্গে হুকের সঙ্গে ইমামের লাশ ঝুলছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মসজিদটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ বলেছেন, মুসল্লিরা মাগরিবের সময় মসজিদ তালাবদ্ধ দেখে ভেবেছিল ইমাম হয়তো বাইরে কোনো কাজে আটকে পড়েছে। পরে দীর্ঘ সময় খোঁজ না পেয়ে মানুষের সন্দেহ, তখন উকি দিয়ে লাশটি দেখতে পান। ফ্যানের হুকের সঙ্গে সবুজ রঙের একটি কাপড় গলায় পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিচে একটি মই পড়েছিল। পাশে থাকা ইমামের কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে, সেখানে পারিবারিক কলহের বিষয়ে কিছু কথা লেখা রয়েছে। এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন যে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি তার লেখা কিনা সেটি যাচাই করা হচ্ছে। বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
9mm পিস্তল পাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন জানিয়েছেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি কর্মকর্তাদের আধুনিক 9mm পিস্তল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকারের জন্য। আগামী 2-1 দিনের মধ্যে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে ডিএনসির সক্ষমতা বাড়াতে প্রতিটি জেলায় আধুনিক মাদক পরীক্ষাগার, নিজস্ব হাজতখানা এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াড গঠনের কথাও জানিয়েছেন তিনি। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী রাজনৈতিক দিবস উপলক্ষে আয়োজিত এক সভা ও আলোচনা সভায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আধুনিক 9mm পিস্তল দেওয়ার লক্ষ্যে আগামী 2-1 দিনের মধ্যেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং সবকিছু আমরা সামনে নিয়ে আসছি। তিনি বলেন, সারা দেশে এ পর্যন্ত 82 লক্ষ মানুষ মাদকের সঙ্গে যুক্ত রয়েছে। মাদক খায়, কেউ মাদক বিক্রি করে, কেউ মাদক বিদেশ থেকে আনে। সব বিষয়গুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মানুষের নৈতিক কতটা অধঃপতন শুরু হয়েছে দেশে। দেশে যে 82 লক্ষ মানুষ মাদকের সঙ্গে যুক্ত, এই ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তারপর কার্যক্রম চালাতে হবে। যদি এই মাদক কারবারিদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা তারা আরও খারাপ করে দেবে। সুতরাং এখনই বিষয়গুলো নিয়ে সরকার যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা মনে করি বর্তমান সময়ে সরকার যেটা করছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ ডিসিশন এবং এই মাদক সহ যে কার্যক্রম দেশ জুড়ে চলমান রয়েছে সেটি আসলে সবার জন্য খুবই ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে।